ডিয়ার স্টুডেন্টস, আমরা ক্লাস 11-এর সজীব কোষের রাসায়নিক উপাদান ও জৈব অণু চ্যাপ্টারের প্রোটিন টপিকের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। এই শেষ পর্যায়ে আমরা প্রোটিনের যে কোশ্চেনটি সম্পর্কে জানব তা হলো প্রোটিনের শ্রেণীবিভাগ। দেখো, প্রোটিনের শ্রেণীবিভাগ যদি আমরা দেখি, প্রোটিনকে প্রথমত 3টি ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো ভৌত ও রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে, ভৌত ও রাসায়নিক ধর্মের উপরে ভিত্তি করে। দ্বিতীয়ত ভাগ করা হয় কি কার্য অনুসারে। তৃতীয়ত প্রোটিনকে শ্রেণীবিভাগ করা হয় কিভাবে, পুষ্টিগত গুরুত্ব অনুসারে ভাগ করা হয়, পুষ্টিগত গুরুত্ব অনুসারে। প্রথমত তাহলে আমরা এই ভৌত ও রাসায়নিক ধর্মের ওপর ভিত্তি করে প্রোটিনকে কিভাবে ভাগ করা হয়েছে তা আমরা দেখব। এই ভৌত এবং রাসায়নিক ধর্মের উপর ভিত্তি করে প্রোটিনকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো সরল প্রোটিন, দ্বিতীয়টি হলো সরল প্রোটিন বা এদেরকে ইংরেজিতে বলা হচ্ছে কি সিম্পল প্রোটিন। দ্বিতীয়ত হলো যুগ্ম প্রোটিন, যুগ্ম প্রোটিন বা এদেরকে বলা হয় কি কনজুগেটেড, কনজুগেটেড প্রোটিন। তৃতীয়ত হলো লব্ধ প্রোটিন, লব্ধ প্রোটিন বা যাদেরকে ইংরেজিতে বলা হয় কি ডিরাইভড প্রোটিন। দেখো, প্রথমত তাহলে আমরা আলোচনা করব সরল প্রোটিন বা সিম্পল প্রোটিন সম্পর্কে। আমরা জানি কি প্রোটিন গঠিত হয় কি অ্যামাইনো অ্যাসিড দ্বারা। তাহলে যে সমস্ত প্রোটিন কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, কেবল কি দ্বারা গঠিত হয়, অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, সেই সমস্ত প্রোটিনকে আমরা বলবো কি সরল প্রোটিন। আমরা যদি উদাহরণ দেই সেখানে দেখতে পাবো কি ইনসুলিন হরমোন, ইহা একটি সরল প্রোটিন। এছাড়াও ডিমের অ্যালবুমিন প্রোটিন সরল প্রোটিনের উদাহরণ। এছাড়াও আরও একটি প্রোটিন রয়েছে গ্লোবিউলিন। এই সমস্ত প্রোটিনগুলি কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত হয়, সেই কারণে এদেরকে কি বলা হয় সরল প্রোটিন। এবার দেখো, আমরা জানবো কি যুগ্ম প্রোটিন সম্পর্কে। যুগ্ম প্রোটিন বা সংযুক্ত প্রোটিন মানে প্রোটিনের সঙ্গে অপর কিছু সংযুক্ত থাকে। কি হয় দেখো, দেখা গেছে যে এই যে সরল প্রোটিন রয়েছে, এই সরল প্রোটিনের সঙ্গে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে, সরল প্রোটিনের সঙ্গে কোনো অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তখন সেই প্রোটিনকে বলা হবে কি যুগ্ম প্রোটিন। এই যুগ্ম প্রোটিনের অপ্রোটিন অংশটাকে বলা হয় কি প্রস্থেটিক গ্রুপ। গেল, তাহলে আমরা কি কি যুগ্ম প্রোটিন দেখতে পাবো সেগুলো সম্পর্কে আমরা এবারে জানবো। দেখো, যুগ্ম প্রোটিন মানে কি বলা হয়েছে, প্রোটিনের সঙ্গে কি যুক্ত থাকবে অপ্রোটিন অংশ, ওই অপ্রোটিন অংশটাকে কি বলা হয় প্রস্থেটিক গ্রুপ। এই রকম আমরা কতগুলি যুগ্ম প্রোটিন বা কনজুগেটেড প্রোটিন সম্পর্কে জানবো। প্রথমত জানবো কি ফসফোপ্রোটিন। এক্ষেত্রে কি হয়, প্রোটিন প্লাস অপ্রোটিন অংশটি কি যুক্ত থাকে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড, কি যুক্ত থাকে ফসফেট গ্রুপ বা ফসফরিক অ্যাসিড, ফসফেট প্রোটিন, ফসফোপ্রোটিন। যদি আমরা উদাহরণ দেখি, এখানে উদাহরণে দেখব কি দুধের যে কেসিন প্রোটিন, সেই কেসিন প্রোটিন একটি ফসফোপ্রোটিন, অর্থাৎ তার প্রোটিন অংশের সঙ্গে কি গ্রুপটি যুক্ত থাকে ফসফেট গ্রুপটি যুক্ত থাকে। দ্বিতীয়ত আমরা যদি দেখি, দেখব কি গ্লাইকোপ্রোটিন, অর্থাৎ এখানে কি থাকলো প্রোটিন অংশ প্লাস এর সঙ্গে অপ্রোটিন অংশটি হলো কার্বোহাইড্রেট, গ্লাইকো। যেখানে আমরা দেখব গ্লাইকো কথাটার অর্থ হবে কি কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট। প্রোটিনের সঙ্গে অপ্রোটিন অংশটি যুক্ত থাকবে কি কার্বোহাইড্রেট।
যদি আমরা উদাহরণ দিই, গুরুত্বপূর্ণ একটি উদাহরণ, আমাদের যে অ্যান্টিবডি রয়েছে, রক্তরসের যে অ্যান্টিবডি, ওই অ্যান্টিবডি কিন্তু গ্লাইকোপ্রোটিন ধর্মী, অর্থাৎ গ্লাইকোপ্রোটিন দ্বারা গঠিত হয়। এছাড়াও কিছু কিছু হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লিউটিনাইজিং হরমোন, এই সমস্ত হরমোনগুলি, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এই সমস্ত হরমোনগুলি গ্লাইকোপ্রোটিনের কিন্তু উদাহরণ, গুরুত্বপূর্ণ উদাহরণ। এরপর আমরা দেখব কি নিউক্লিয় প্রোটিন। নিউক্লিয় প্রোটিন অর্থাৎ যে সংযুক্ত প্রোটিন বা যুগ্ম প্রোটিনে প্রোটিন অংশের সঙ্গে অপ্রোটিন অংশটি কী থাকবে, নিউক্লিক অ্যাসিড থাকবে, তখন সেই প্রোটিনকে আমরা কি বলবো, নিউক্লিয় প্রোটিন। কি থাকবে, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড থাকবে। নিউক্লিক অ্যাসিড মানে কি হবে, ডিএনএ বা আরএনএ থাকবে। তাহলে এই নিউক্লিক অ্যাসিড প্রোটিনের সঙ্গে যখন অপ্রোটিন অংশটা নিউক্লিক অ্যাসিড থাকবে, তখন তাকে কি বলা হবে, নিউক্লিয় প্রোটিন। আমরা যদি ডিএনএ দেখি, সেই ডিএনএতে যে প্রোটিনটি থাকে তা আমরা জানি কি, হিস্টোন প্রোটিন। তাই আমরা জানি কি, হিস্টোন প্রোটিন। তাহলে হিস্টোন প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ সে দিয়ে যে গঠনটা সৃষ্টি করে তাকে আমরা কি বলবো, নিউক্লিয় প্রোটিন। আমরা যদি উদাহরণ হিসাবে দেখি, দেখো এই একটা আমরা যদি কোষ দেখি, এই কোষের মধ্যে এইটা যদি আমরা কোষের একটা নিউক্লিয়াস দেখি, এটা হচ্ছে নিউক্লিয় লাস, এইটা নিউক্লিয় প্লাজম, এই যে গঠনটি অর্ধতরল, এটা হলো নিউক্লিয় লাস। এবার আমরা এই যে ক্রোমাটিন জালিকা বা নিউক্লিয় জালিকা দেখতে পাবো না, এই নিউক্লিয় জালিকাই একটি নিউক্লিয় প্রোটিনের উদাহরণ। তাহলে নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা বা ক্রোমাটিন জালিকা হলো এই নিউক্লিয় প্রোটিনের উদাহরণ। এরপর আমরা দেখব কি 4 নম্বর, লিপোপ্রোটিন। অর্থাৎ প্রোটিনের সঙ্গে অপ্রোটিন অংশটি কি যুক্ত থাকবে, লিপিড। প্রোটিনের সঙ্গে অপ্রোটিন অংশটি কি যুক্ত থাকবে, লিপিড। যদি আমরা উদাহরণ দেখি, কোষ পর্দার যে প্রোটিন, সেই কোষ পর্দার প্রোটিন লিপোপ্রোটিন ধর্মী। কোষ পর্দার লিপোপ্রোটিন, কোষ পর্দার লিপোপ্রোটিন হলো এই লিপোপ্রোটিনের উদাহরণ। এরপর আমরা যদি দেখি 5 নম্বর, আমরা দেখব কি মেটালোপ্রোটিন। মেটালোপ্রোটিন, মেটালোপ্রোটিনের যদি আমরা দেখি, এখানে কি থাকবে, প্রোটিন প্লাস অপ্রোটিন অংশটি হবে ধাতব আয়ন। অপ্রোটিন অংশটি কি হবে, ধাতব আয়ন। মেটালোপ্রোটিন অর্থাৎ প্রোটিন প্লাস অপ্রোটিন অংশটি হবে কি, ধাতব আয়ন। এরকম যদি আমরা উদাহরণ দেখি, আমরা আরবিসির মধ্যে এক প্রকার প্রোটিন দেখতে পাবো কি, হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিনে তোমার প্রোটিন এর সঙ্গে ধাতব আয়নটি যুক্ত থাকে ফেরাস, অর্থাৎ লোহা যুক্ত থাকে। এছাড়াও আমরা আরও এক প্রকার রঞ্জক পদার্থ দেখতে পাবো, হিমোসায়ানিন। এক প্রকার প্রোটিন বা এক প্রকার রঞ্জক পদার্থই হিমোসায়ানিন। এই হিমোসায়ানিনে ধাতব আয়নটা কি থাকে, তামা। তাহলে এর সঙ্গে প্রোটিনের সঙ্গে ধাতব আয়ন থাকে তামা, হিমোগ্লোবিনের সঙ্গে কি থাকে, লোহা। তাহলে মেটালোপ্রোটিন গেল। এরপর আমরা যাব কিসে, ক্রোমোপ্রোটিন। যখন প্রোটিন অংশের সঙ্গে রঞ্জক পদার্থ যুক্ত থাকে, অপ্রোটিন অংশটি যখন রঞ্জক পদার্থ হয়, তখন সেই সমস্ত প্রোটিনকে বলা হবে কি, ক্রোমোপ্রোটিন। যেমন হিমোগ্লোবিন, হিমোসায়ানিন, এগুলি ক্রোমোপ্রোটিনেরও একটি উদাহরণ। হিমোগ্লোবিন। তাহলে আমরা সরল প্রোটিন জানতে পারলাম, এগুলি কেবলমাত্র অ্যামাইনো অ্যাসিড দ্বারা গঠিত। যদি সরল প্রোটিনের সঙ্গে অপ্রোটিন অংশ যুক্ত থাকে, তখন তাদেরকে আমরা কি বলবো, যুগ্ম প্রোটিন। এরপর আমরা যাব কিসে, লব্ধ প্রোটিন বা ডিরাইভ প্রোটিন। অর্থাৎ সরল প্রোটিন এবং যুগ্ম প্রোটিনকে যদি আদ্র বিশ্লেষণ করা হয়, বা সরল প্রোটিন ও যুগ্ম প্রোটিনের বিপাক ক্রিয়ার ফলে যে সমস্ত প্রোটিন উৎপন্ন হয়, তাদেরকে আমরা বলবো কি, লব্ধ প্রোটিন। যদি আমরা এখানে লব্ধ প্রোটিনের উদাহরণ দেখি, দেখব কি, প্রোটিওজ, পেপটোন, পেপটোন, এগুলি হলো লব্ধ প্রোটিনের উদাহরণ। এবারে আমরা প্রোটিনের কার্য অনুসারে শ্রেণীবিভাগ দেখব। প্রথমত আমরা দেখব কি, বাহক প্রোটিন। কাজ অনুসারে প্রোটিনকে কিভাবে ভাগ করা হয়েছে দেখো।
বাহক প্রোটিন, যে সমস্ত প্রোটিন কি করে কোষের বহন ক্রিয়ায় অর্থাৎ কোষীয় পরিবহনে অংশগ্রহণ করে সেই সমস্ত প্রোটিনকে কি বলা হবে? বাহক প্রোটিন। আমরা যদি একটি উদাহরণ দেখতে পাবো কি হিমোগ্লোবিন। এই হিমোগ্লোবিন আরবিসিতে অবস্থান করে এবং এই হিমোগ্লোবিন কি করে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইডের পরিবহন ঘটায়, সেই কারণে একে বলা হবে কি বাহক প্রোটিন। এরপর আমরা দেখব কি গঠনমূলক প্রোটিন। যে সমস্ত প্রোটিন দেহ গঠনে কাজ করবে তাদেরকে আমরা বলবো কি গঠনমূলক প্রোটিন। যেমন দেখো আমাদের চুল, নখ, এই চুল নখে অবস্থিত কেরাটিন প্রোটিন দেহ গঠন করতেছে, কেরাটিন প্রোটিন। আমরা যদি তরুণাস্থির প্রোটিন দেখি কন্ড্রিন, তরুণাস্থি গঠন করবে কন্ড্রিন। আমরা যদি অস্থি দেখি সেই অস্থির এক প্রকার প্রোটিন ওসেইন অস্থি গঠন করবে। এছাড়াও আমরা যদি দেখি কন্ডরা বা টেন্ডন, সেখানে কোলাজেন প্রোটিন অংশগ্রহণ করে তৈরিতে, কন্ডরা তৈরিতে। আমরা যদি লিগামেন্ট দেখি দুটো অস্থির সংযোগস্থলে থাকে, সেই লিগামেন্ট গঠনে সাহায্য করে কি ইলাস্টিন তন্তু, কোলাজেন তন্তু, ইলাস্টিন তন্তু, তাহলে এগুলি দেহ গঠনে কাজ করে, সেই জন্য প্রোটিনকে বলা হলো, এই প্রোটিনগুলোকে কি বলা হলো গঠনমূলক প্রোটিন। এরপরে আমরা জানবো কি এনজাইম। প্রোটিন যখন অনুঘটক হিসাবে কাজ করবে তখন তাদেরকে বলা হবে কি এনজাইম। যত এনজাইম রয়েছে প্রত্যেকেই কিন্তু কি ধর্মী? প্রোটিন ধর্মী, প্রত্যেকেই প্রোটিন ধর্মী। আমরা যদি কি কয়েকটি এনজাইম বলি পেপসিন, ট্রিপসিন, সমস্ত এনজাইম কি প্রকৃতির হয়? প্রোটিন ধর্মী হয়। তাহলে সমস্ত এনজাইম প্রোটিন ধর্মী হয়। তাহলে প্রোটিন কি হিসাবে কাজ করতে পারে? এনজাইম হিসাবে কাজ করতে পারে। এরপর আমরা যদি দেখি হরমোন, প্রোটিন হরমোন হিসাবেও কাজ করে। অর্থাৎ কিছু কিছু হরমোন রয়েছে যেগুলো হচ্ছে কি তোমার প্রোটিন ধর্মী, যেমন ইনসুলিন হরমোন, ACTH অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, সোমাটোট্রপিক হরমোন STH, এগুলো কি ধর্মী? প্রোটিন ধর্মী হয়। এরপর আমরা দেখব কি প্রতিরক্ষা। প্রোটিন আমাদের দেহে প্রতিরক্ষাতেও কাজ করে। কিভাবে কাজ করে? আমাদের শরীরে অ্যান্টিবডি গঠিত হয়। সেই অ্যান্টিবডি কি দ্বারা গঠিত? প্রোটিন দ্বারা। তাহলে ওই অ্যান্টিবডি বাইরে থেকে যদি কোনো জীবাণু প্রবেশ করে অর্থাৎ অ্যান্টিজেন প্রবেশ করে, তাহাকে ধ্বংস করে আমাদের বডির প্রতিরক্ষাতে অংশগ্রহণ করে। তাহলে কার্য অনুসারে আমরা এই সমস্ত কাজগুলো জানতে পারলাম। এবার আমরা পুষ্টিগত গুরুত্ব অনুসারে আমরা যখন দেখব প্রোটিনকে দুটি ভাগে ভাগ করা হয়। একটি হলো প্রথম শ্রেণীর প্রোটিন বা ফার্স্ট ক্লাস প্রোটিন, আরেকটি হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বা সেকেন্ড ক্লাস প্রোটিন। প্রথম শ্রেণীর প্রোটিন কি বলা হয়েছে? যে সমস্ত প্রোটিনে সমস্ত অপরিহার্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যাবে সেই সমস্ত প্রোটিনকে বলা হবে কি প্রথম শ্রেণীর প্রোটিন। যেমন মাছ, মাংস, দুধ, ডিম, এই সমস্ত খাবারগুলি প্রথম শ্রেণীর প্রোটিনের উদাহরণ। অর্থাৎ এই সমস্ত খাবারগুলিতে সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কাদেরকে বলা হবে? যে সমস্ত প্রোটিনে সমস্ত অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় না। যেমন উদ্ভিজ প্রোটিন, যেমন তোমার ডাল, সয়াবিন। উদ্ভিজ প্রোটিন, ডাল, সয়াবিন, এগুলি দ্বিতীয় শ্রেণীর প্রোটিনের উদাহরণ। তাহলে এতদূর পর্যন্ত আমরা প্রোটিনের শ্রেণীবিভাগ জানলাম। এখানেই প্রোটিন সম্পর্কে টোটাল জিনিসটি কমপ্লিট করা হলো। এর পরের টপিকে আমরা জানবো কি, এর পরের ভিডিওতে লিপিড সম্পর্কে আমরা জানবো।